একটা ফুটবল ম্যাচে কয়টা কি মোমেন্টস থাকে, অথবা একটা ফুটবল ম্যাচে কয়টা ফেজ থাকে? অর্থাৎ ধরেন যে আপনার পায়ে বল আছে, নাকি অপোনেন্টের পায়ে বল আছে, নাকি ট্রানজিশন ফেজে রয়েছে। সেগুলোকে বলা হয় যে অফেন্সিভ ফেজ, ডিফেন্সিভ ফেজ, ট্রানজিশন ফেজ, এবং সেই সাথে এডিশনালি রয়েছে সেট প্লেস। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আউটসাইড দ্য বক্স অ্যানালাইসিস প্রেজেন্টস ফুটবল সিরিজ আন্ডারস্ট্যান্ডিং দ্য গেম। আমাদের আগের পর্বগুলোতে আমরা কথা বলেছি ফরমেশন কি, স্ট্রাকচার কি, এবং বিভিন্ন ফরমেশনের যে বিভিন্ন স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করেছি। আজকের পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করবো যে একটা ম্যাচের কী কী ফেজ রয়েছে, এবং সেগুলোর মধ্যে একটা অন্যতম ফেজ হলো অফেন্সিভ ফেজ। অর্থাৎ আপনার পায়ে যখন বল থাকে, দ্যাট মিনস আপনি যখন ইন পজিশন অফ দ্য বলে রয়েছেন, তখন আসলে আপনি কী কী করছেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। শুরুতে একটা খেলাতে কতগুলো ফেজ রয়েছে? ফেজ রয়েছে মূলত 5টি: অফেন্সিভ ফেজ, ডিফেন্সিভ ফেজ, ডিফেন্সিভ ট্রানজিশন, অফেন্সিভ ট্রানজিশন এবং সেট প্লেস। সহজভাবে চিন্তা করলে, যখন আপনার পায়ে বল আছে, যখন আপনার পায়ে বল নেই, যখন আপনি বল হারালেন, যখন আপনি বল গেইন করলেন, এবং এর সাথে সাথে হলো যখন সেট পিসগুলো হচ্ছে তখন। তো অফেন্সিভ ফেজ হলো সেটা যখন আপনার টিমের পায়ে বল আছে, অর্থাৎ আপনি ইন পজিশনে রয়েছেন। যখন আপনার পায়ে বল নেই, অপোনেন্টের পায়ে বল রয়েছে, দ্যাট মিনস আপনি ডিফেন্ড করছেন, সেটাকে বলা হচ্ছে ডিফেন্সিভ ফেজ, অর্থাৎ আউট অফ পজিশন। এই অফেন্সিভ ফেজ এবং ডিফেন্সিভ ফেজ, অর্থাৎ ইন পজিশন এবং আউট অফ পজিশনের মাঝখানে রয়েছে দুটি ট্রানজিশনাল ফেজ, একটা ডিফেন্সিভ ট্রানজিশন, একটা অফেন্সিভ ট্রানজিশন। ডিফেন্সিভ ট্রানজিশন বা নেগেটিভ ট্রানজিশনটা হলো যখন আপনি অ্যাটাকিংয়ে ছিলেন, সেখান থেকে আপনি বলটা লুজ করেছেন, সেই অ্যাটাক থেকে যখন আপনি ডিফেন্সে যাচ্ছেন, সেই পার্টিকুলার মোমেন্টটাকে বলা হচ্ছে ডিফেন্সিভ ট্রানজিশন বা অ্যাটাক টু ডিফেন্স ট্রানজিশন। অন্যদিকে অফেন্সিভ ট্রানজিশন বা পজিটিভ ট্রানজিশনটা হলো যখন আপনি ডিফেন্ড করছিলেন, সেই ডিফেন্ড করতে করতে আপনি যখন বলটা উইন করলেন, এবং বল উইন করে আপনি যখন কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছেন, সেই পার্টিকুলার সময়টাকে বলা হচ্ছে অফেন্সিভ ট্রানজিশন বা ডিফেন্স টু অ্যাটাক ট্রানজিশন। সো অফেন্সিভ ফেজ, ডিফেন্সিভ ফেজ, ডিফেন্সিভ ট্রানজিশন, অফেন্সিভ ট্রানজিশন, এই 4টি ফেজের সাথে আরও একটা ফেজকে স্পেসিফিকভাবে আলাদা করা হয়েছে, সেটা হলো সেট প্লেস, যেখানে রয়েছে কিক অফ, গোল কিক, ফ্রি কিক, কর্নার কিক, থ্রোয়িং এবং পেনাল্টি। সো আজকে আমরা আলোচনা করব অফেন্সিভ ফেজ নিয়ে। দ্যাট মিনস আপনি যখন ইন পজিশনে রয়েছে, অর্থাৎ আপনার টিমের পায়ে যখন বল রয়েছে, দ্যাট মিনস আপনি আসলে অ্যাটাক করছেন। সেই অফেন্সিভ ফেজটাকে আমরা আসলে ভাগ করতে পারি 3টে ভাগে: বিল্ড আপ, প্রোগ্রেশন এবং ফিনিশিং। বিল্ড আপটা কি? বিল্ড আপটা হলো যখন আপনি আসলে অপোনেন্টের ফার্স্ট লাইন অফ ডিফেন্সটাকে ব্রেক করার চেষ্টা করছেন। দ্যাট মিনস অপোনেন্টের যে ফরওয়ার্ড লাইন রয়েছে, সেই ফরওয়ার্ড লাইনটাকে ব্রেক করে আপনি বলটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছেন। এরপর যখন আপনি অপোনেন্টের ফার্স্ট লাইন অফ ডিফেন্স ফরওয়ার্ড লাইনকে ব্রেক করে বলটাকে সামনে নিয়ে আসতে পেরেছেন, তখন আপনার শুরু হচ্ছে প্রোগ্রেশন জোন, যেখানে আপনি চেষ্টা করছেন বলটাকে নিয়ে প্রোগ্রেস করার জন্য, এবং অপোনেন্টের যে সেকেন্ড লাইন অফ ডিফেন্স মিডফিল্ড লাইনটা রয়েছে, সেই মিডফিল্ড লাইনটাকে আপনি পেনিট্রেট করার চেষ্টা করছেন বা বিট করার চেষ্টা করছেন, এবং সেখান থেকে আপনি চেষ্টা করছেন ফিনিশিং জোনে যাওয়ার জন্য। এবং ফিনিশিং জোনটা কি? যখন কিনা আপনি অপোনেন্টের যে লাস্ট লাইন অফ ডিফেন্স, ডিফেন্সিভ লাইন রয়েছে, সেটাকে আসলে বিট করার চেষ্টা করছেন, এবং তাদেরকে বিট করে আপনি যখন আসলে গোলে শট নেওয়ার চেষ্টা করছেন বা স্কোর করার চেষ্টা করছেন। সো বিল্ড আপের ক্ষেত্রে আবার আসলে 2টি স্ট্রাকচার রয়েছে, একটা হলো ওপেন স্ট্রাকচার, একটা হলো ক্লোজড স্ট্রাকচার। ওপেন স্ট্রাকচারটা হলো যখন আমরা শর্ট বিল্ড আপ করার চেষ্টা করি। সো এক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে রিয়াল মাদ্রিদ হোয়াইটে খেলছে এবং লিভারপুল রেডে খেলছে। সো এই মোমেন্টে আসলে রিয়াল মাদ্রিদ তারা আসলে বিল্ড আপ করার চেষ্টা করছে ওপেন স্ট্রাকচারে, অর্থাৎ শর্ট বিল্ড আপ করার তারা চেষ্টা করছে। এবং এই পার্টিকুলার মোমেন্টে তাদের স্ট্রাকচারটা রয়েছে 2-4-1-3, এবং এখান থেকে শর্ট বিল্ড আপ করে তারা আসলে অপোনেন্ট লিভারপুলের ফার্স্ট লাইন অফ ডিফেন্স বা ফরওয়ার্ড লাইনে যারা রয়েছে, তাদেরকে মূলত বিট করে বলটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। ওপেন স্ট্রাকচারের আরেকটি উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা ইন্টার মিলানের ক্ষেত্রে খেয়াল করে দেখি, তারা যখন ম্যান সিটির এগেনস্টে বিল্ড আপ করার চেষ্টা করছে, সেখানে তারা ওপেন স্ট্রাকচারে রয়েছে। ওপেন স্ট্রাকচার বলতে আরেকটা জিনিস বলা যেতে পারে যে তাদের প্লেয়ারগুলো রয়েছে অনেক ওয়াইড, তারা কিন্তু মাঠের নির্দিষ্ট কোনো অঞ্চলে আসলে ফিক্সড হয়ে দাঁড়িয়ে নেই বা ক্লোজড স্ট্রাকচারে নেই, বরং তারা কিন্তু আসলে ডেপথ এবং উইথ দূরেই প্রোভাইড করছে, এবং শর্ট বিল্ড আপ করে অপোনেন্টের ফার্স্ট লাইন অফ ডিফেন্স ফরওয়ার্ড লাইনে যারা রয়েছে তাদেরকে বিট করার চেষ্টা করছে। অন্যদিকে যদি আমরা ক্লোজড স্ট্রাকচারের কথা বলি, ক্লোজড স্ট্রাকচারটা হলো মূলত যখন লং গোল কিক করা হয়। সো আমরা যদি এখানে খেয়াল করে দেখি, এখানে যখন ইন্টার মিলান লং গোল কিক করছে, তখন ইন্টার মিলান এবং ম্যানচেস্টার সিটি দুই দলেরই সবগুলো খেলোয়াড় কিন্তু একটি নির্দিষ্ট অঞ্চলে এসে জড়ো হয়েছে, কারণ লং গোল কিকটি এই জায়গাতেই খেলা হবে, এবং সেখান থেকে তারা আসলে বলটা উইন করার চেষ্টা করবে। ক্লোজড স্ট্রাকচারের আরও একটি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি লিভারপুল এবং রিয়াল মাদ্রিদ ম্যাচে।
যখন রিয়াল মাদ্রিদ লং গোল কিক করছে, এখানে তারা শর্ট বিল্ড আপ করছে না, অর্থাৎ ওপেন স্ট্রাকচারে তারা শর্ট বিল্ড আপ করছে না, বরং ক্লোজ স্ট্রাকচারে তারা গিয়েছে, যেহেতু তারা লং গোল কিক করছে। এবং এই ক্লোজড স্ট্রাকচার বা লং গোল কিকের ক্ষেত্রে একটা অন্যতম বড় পয়েন্ট হলো সেকেন্ড বল অর্গানাইজেশন। তো এই সেকেন্ড বল অর্গানাইজেশন জিনিসটা আসলে কি? আমরা অনেক সময় বলে বেড়াই যে সেকেন্ড বল। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি সেকেন্ড বল, এবং এই সেকেন্ড বলটা কীভাবে উইন করা যায়, বা সেকেন্ড বলটা উইন করার জন্য অর্গানাইজেশনটা কীরকম হতে পারে। সো আমরা যদি প্রথমে একটা উদাহরণ খেয়াল করে দেখি, ইন্টার মিলান এবং ম্যান সিটির খেলা হচ্ছে, এবং এক্ষেত্রে একটা লং গোল কিক করা হয়েছে, টার্গেট প্যান ইন্টার মিলানের জেকো। তো জেকোর সাথে সেখানে ম্যান সিটির রদ্রি, তিনি আসলে সেখানে এরিয়াল ডুয়েলে গিয়েছেন। কিন্তু কেউ কি আসলে জানে যে এই এরিয়াল ডুয়েলটি কে উইন করবে, বা এই এরিয়াল ডুয়েলটি উইন করার পর বলটি কোন দিকে যাবে? কেউ আসলে জানে না যে বলটি কে উইন করবে বা কোন দিকে বলটি যাবে। এটা অলমোস্ট একটা 50-50 বল। তো এই এরিয়াল ডুয়েল থেকে প্রথম যখন কেউ হেড করবে, সেই হেড করার পর বলটি যেই জায়গায় যাবে বা যার কাছে যাবে সেটাকে আসলে বলা হচ্ছে সেকেন্ড বল। এবং সেই সেকেন্ড বলটা উইন করার জন্য দুই টিম আসলে চেষ্টা করছে, এবং সেক্ষেত্রে তাদের কিছু অর্গানাইজেশন রয়েছে। জেকো যখন হেড করার জন্য গিয়েছে, তার সামনে আরও 3টা প্লেয়ার কিন্তু মুভ করেছে। তারা ধারণা করছে যদি জেকো বলটা উইন করে তাহলে তার ফ্লিক থেকে তারা সামনে বলটা পেতে পারে। অন্যদিকে জেকোর পিছনে আবার আরও 2জন প্লেয়ার রয়ে গিয়েছেন, এবং তাদেরও পিছনে আরও 4জন প্লেয়ার রয়ে গেছেন। তো জেকোর পেছনে যে 2জন প্লেয়ার রয়েছেন, তারা আসলে এক্সপেক্ট করছেন জেকো যদি বলটা ফ্লিক করে সামনে দিতে না পারেন, বরং বলটা যদি কোনো কারণে পিছনে চলে আসে, তারা যেন সেই বলটা সেখান থেকে উইন করতে পারেন। অন্যদিকে ম্যানচেস্টার সিটির দিকে যদি আপনি খেয়াল করে দেখেন, সেখানে রদ্রি গিয়েছে এরিয়াল ডুয়েলে। রদ্রির ঠিক পাশেই রয়েছে গুন্দোগান, এবং তাদের ঠিক পেছনে 4জন ডিফেন্ডার, তারা কিন্তু রয়েছে কাভার এবং ব্যালেন্সে। অন্যদিকে রদ্রির ঠিক সামনে আরও 4জন প্লেয়ার রয়েছে। সো রদ্রি যদি বলটা উইন করে এবং বলটা যদি সামনের দিকে যায়, তাহলে তাদের সামনে যে 4জন প্লেয়ার রয়েছে তারা আসলে বলটা নিতে পারবে। আর কোনো কারণে রদ্রি যদি বলটা নিতে না পারে, জেকো যদি বলটাকে ফ্লিক করে পিছনে দিতে পারেন, সেক্ষেত্রে ম্যান সিটি যে ব্যাক লাইনের 4জন প্লেয়ার রয়েছে তারা আসলে সেই বলটিকে কাভার করার চেষ্টা করবেন। সো লেটস মুভ ফরওয়ার্ড টু সি অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড। সো জেকো বা রদ্রি কেউই আসলে প্রথম বলটি আসলে কেউ উইন করতে পারেনি। এটা একটা 50-50 এরিয়াল ডুয়েল ছিল। সেখান থেকে বলটি যখন আসছে, বলটি আসলে পড়েছে গুন্দোগানের কাছাকাছি। সো গুন্দোগান প্রথম সেকেন্ড বলটা আসলে উইন করেছেন, বাট গুন্দোগান যখন বলটা উইন করেছেন সেটাও আসলে তিনি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। সো তিনি যখন বলটাকে অলমোস্ট ক্লিয়ার করেছেন, তখন দুই টিমের জন্য আরও একটি সেকেন্ড বল সিচুয়েশন তৈরি হতে যাচ্ছে, এবং গুন্দোগানে সেই ক্লিয়ার করা বলটি যখন আবারও একটা সেকেন্ড বল সিচুয়েশন তৈরি হতে যাচ্ছে, সেই সেকেন্ড বলের জন্য গিয়েছে ইন্টার মিলানের আচেরবি এবং ম্যান সিটি হালান্ড। সো এখন আচেরবি এবং হালান্ড যখন আসলে এরিয়াল ডুয়েলের জন্য যাচ্ছেন, তখন আসলে দুই টিমের কেউই জানেন না যে এই হেডটা বা এই এরিয়াল ডুয়েলটার পরে আসলে বলটা কোন জায়গায় যাবে। সো এগেইন একটা সেকেন্ড বল সিচুয়েশন তৈরি হবে, এবং সেই সেকেন্ড বলটা উইন করার জন্য দুই দলই আসলে আবার সেকেন্ড বল অর্গানাইজেশনে চলে যাচ্ছে। এবং এই মোমেন্টে আসলে আচেরবি হেডটা উইন করেছিলেন, কিন্তু আচেরবি যখন হেডটা উইন করেছেন, তখনও আসলে বলটি পুরোপুরিভাবে ক্লিয়ার করা হয়নি বা উইন করা হয়নি। সেখানে আরও একটা সেকেন্ড বল সিচুয়েশন তৈরি হয়েছে, এবং সেই সেকেন্ড বলটা উইন করেছেন গুন্দোগান, এবং তিনি আবার সেই বলটিকে হেড করেছেন বা ক্লিয়ার করার চেষ্টা করেছেন, এবং আলটিমেটলি এতগুলো সেকেন্ড বল সিচুয়েশনের পরে শেষমেশ বাস্তবে তিনি আসলে বলটি পেয়েছিলেন। সো এই একই ঘটনায় বেশ কয়েকবার সেকেন্ড বল সিচুয়েশন তৈরি হয়েছে, এবং সেকেন্ড বলগুলো উইন করার জন্য দুই দলই কিন্তু আসলে সেকেন্ড বল অর্গানাইজেশন সেট আপ করেছিল। তো যখন একটা এরিয়াল বল ডুয়েলের জন্য যাচ্ছেন আপনি, তখন আপনি আসলে জানেন না যে আপনি বলটা উইন করতে পারবেন কি পারবেন না, বা আপনার অপোনেন্ট টিম বলটা উইন করতে পারবে কি পারবে না। সো সেই 50-50 এরিয়াল ডুয়েলগুলোর পরবর্তীতে যেন পরের বলটা, অর্থাৎ সেকেন্ড বলটা যেন আপনি উইন করতে পারেন, সেই জন্য আসলে সেকেন্ড বল অর্গানাইজেশনটা খুব গুরুত্বপূর্ণ। সো নাও লেটস মুভ অন টু প্রোগ্রেশন জোন। প্রোগ্রেশন জোনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে যখন আপনি অপোনেন্টের ফার্স্ট লাইন অফ ডিফেন্স বা ফরওয়ার্ড লাইন থেকে বিট করে এসেছেন এবং বল নিয়ে সামনে প্রোগ্রেস করার চেষ্টা করছেন, এবং অপোনেন্টের যে সেকেন্ড লাইন অফ ডিফেন্স মিডফিল্ড লাইন, সেটাকে আপনি পেনিট্রেট করার চেষ্টা করছেন। সো এক্ষেত্রে আমরা যদি দেখি, রদ্রি যখন বল নিয়ে প্রোগ্রেস করে উপরে আসছেন, তখন অলরেডি ইন্টার মিলানের ফার্স্ট লাইন অফ ডিফেন্স 2জন সেন্টার ফরওয়ার্ড, তাদেরকে তিনি পিছনে ফেলে এসেছেন, অর্থাৎ ফার্স্ট লাইন অফ ডিফেন্স ফরওয়ার্ড লাইন সেটাকে ব্রেক করে ফেলেছে ম্যান সিটি। এখন তারা বল নিয়ে প্রোগ্রেস করছে, এবং ইন্টার মিলানের সেকেন্ড লাইন অফ ডিফেন্স বা মিডফিল্ড লাইনকে তারা এখন ব্রেক করার চেষ্টা করছে। সিমিলারলি এখানে লিভারপুল ভার্সেস রিয়াল মাদ্রিদ ম্যাচে লিভারপুল যখন বল নিয়ে প্রোগ্রেস করছে, তখন রিয়াল মাদ্রিদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স বা ফরওয়ার্ড লাইনে রয়েছে শুধুমাত্র বেনজিমা। লিভারপুলের মিডফিল্ডে সম্ভবত এখানে থিয়াগো আলকান্তারা ছিলেন,
তিনি যেহেতু বেনজিমাকে ফার্স্ট লাইন অফ ডিফেন্সকে ব্রেক করে সামনে বল নিয়ে প্রোগ্রেস করার চেষ্টা করছেন এবং রিয়াল মাদ্রিদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স মিডফিল্ড লাইনকে এখন তিনি ব্রেক করার চেষ্টা করছেন। আরও একটি উদাহরণ, এখানে যখন রদ্রি বল নিয়ে প্রোগ্রেস করছেন, ইন্টার মিলানের ফার্স্ট লাইন অফ ডিফেন্স এক্ষেত্রে শুধুমাত্র জেকো, তিনি ছিলেন সেন্টার ফরওয়ার্ড হিসেবে ফরওয়ার্ড লাইনে, তাকে যখন রদ্রি পার করে এসেছেন প্রোগ্রেশন শুরু হয়ে গিয়েছে এবং এই মোমেন্টে তারা ইন্টার মিলানের সেকেন্ড লাইন অফ ডিফেন্স মিডফিল্ড লাইনকে পেনিট্রেট করার চেষ্টা করছে। এই প্রোগ্রেশনটা যে শুধুমাত্র সেন্ট্রাল এরিয়া দিয়ে হবে তা নয়, এটা কিন্তু ওয়াইড এরিয়া দিয়েও হতে পারে। যেমনটা আমরা এই মোমেন্টে দেখছি, ইন্টার মিলানের ফার্স্ট লাইন অফ ডিফেন্স দুজন সেন্টার ফরওয়ার্ডকে পার করে কেডিপি যখন বল নিয়ে সামনে চলে এসেছেন, এই মোমেন্টে ম্যান সিটি আসলে ইন্টার মিলানের সেকেন্ড লাইন অফ ডিফেন্স বা মিডফিল্ড লাইনকে পেনিট্রেট করার চেষ্টা করছে, সেটা সেন্ট্রালি থ্রু হতে পারে অথবা ওয়াইড এরিয়া দিয়ে অ্যারাউন্ডও হতে পারে। সিমিলারলি আরেকটি উদাহরণ, এখানে ইন্টার মিলানের ডামফ্রিজ তিনি যখন বল পেয়েছেন তখন অলরেডি ম্যান সিটির ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এখানে 4 জন প্লেয়ার ছিলেন ফরওয়ার্ড লাইনে ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে, তাদেরকে যখন ইন্টার মিলান ব্রেক করে বল নিয়ে সামনে এগিয়ে এসেছে, ডামফ্রিজের পায়ে যখন বলটা এসেছে তখন ইন্টার মিলান আসলে চেষ্টা করছে ম্যান সিটির সেকেন্ড লাইন অফ ডিফেন্স বা মিডফিল্ড লাইনকে পেনিট্রেট করার জন্য বা ব্রেক করার জন্য। প্রোগ্রেশন জোনের পরে আমরা চলে আসছি ফিনিশিং জোনে, অর্থাৎ ফিনিশিং জোনে যেটা করা হয় যে আপনি যখন অপোনেন্টের লাস্ট লাইন অফ ডিফেন্স তাদেরকে যখন আপনি ব্রেক করার চেষ্টা করছেন বা বিট করার চেষ্টা করছেন এবং সেখান থেকে আপনি গোলে শট নেওয়ার চেষ্টা করছেন বা গোল স্কোর করার চেষ্টা করছেন। সো এই মোমেন্টে লিভারপুল আসলে চলে এসেছে তাদের ফিনিশিং জোনে। রিয়াল মাদ্রিদের লাস্ট লাইন অফ ডিফেন্স তারা বিট করার চেষ্টা করছে এবং সেখান থেকে তারা গোলে শট নেওয়ার চেষ্টা করছে বা স্কোর করার চেষ্টা করছে। সিমিলারলি এখানে ম্যান সিটি ইন্টার মিলানের লাস্ট লাইন অফ ডিফেন্সকে বিট করে স্কোর করার চেষ্টা করছে, অর্থাৎ ম্যান সিটি এর ফিনিশিং জোনে চলে এসেছে। সো এই ছিল আমাদের আজকের অফেন্সিভ ফেজ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আমাদের পরবর্তী পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করব ডিফেন্সিভ ফেজ নিয়ে। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।